বাংলাদেশে এখনো রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থিতিশীলতা আছে। যদিও ধারণা করা হচ্ছিল যে 5ই আগস্টের পর হয়তো দ্রুততম সময়ে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, ওই প্রত্যেকটি হত্যাকাণ্ডের ঘটনায় আলাদা আলাদা করে মামলা রুজু করা হচ্ছে। আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে সেখানে অভিযুক্ত করা হচ্ছে। নাম্বার অফ যে ডেথ এবং ইনজিওর্ড সেটা প্রায় জালিয়ানওয়ালাবাগের সঙ্গে কিছুটা কম্প্যারেবল। অতীতে আমরা দেখেছি যে 15 বছরে জুডিশিয়ারি সেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের অঙ্গুলি হেলনে চলতো। বাট এক্সিকিউটিভ ব্রাঞ্চ চাচ্ছে সেটাই তারা করতো। এখনো যদি সেটারই একদম কমপ্লিট রিপিট হয়ে যায়, সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। যুক্তরাষ্ট্রে ওই যে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড, সেই জন্য কি আমরা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে বা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ফ্লয়েডের জন্য মামলা করব? এই দেশে উন্নত দেশ, আইনের শাসন, যেখানে প্রশ্ন নেই এই দেশে, এটা একটা সিলি পুরো জিনিসটা। এটা একটা হচ্ছে বিএনপির লোকরা দেশব্যাপী লুটতরাজ এবং চাঁদাবাজি ব্যাপক হারে শুরু করে দিয়েছে। বাংলাদেশে এখনো রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থিতিশীলতা আছে। যদিও ধারণা করা হচ্ছিল যে 5ই আগস্টের পর হয়তো দ্রুততম সময়ে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। যদিও আমরা আজকে দেখেছি জাতিসংঘের মহাসচিব তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আজকে তিনি কথা বলছিলেন এবং যে বিবৃতিটা দিয়েছেন সেখানে তারা বলছেন। আমরা একটু ফিরবো প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার। সেটা হলো একটার পর একটা মামলা দায়ের করা হচ্ছে। সবশেষ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে একেবারে দলের কর্মী পর্যন্ত বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, ওই প্রত্যেকটি হত্যাকাণ্ডের ঘটনায় আলাদা আলাদা করে মামলা রুজু করা হচ্ছে। আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে সেখানে অভিযুক্ত করা হচ্ছে এইসব মামলায়। এই মামলা এবং একই সাথে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা হচ্ছে কি যে হত্যাযজ্ঞ যেটা হয়েছে সেটা তো মানে আমাদের ইতিহাসে কখনো এটা ছিল না। এমনকি আমি আপনাদের অনুষ্ঠানে একবার বলেছিলাম যে নাম্বার অফ যে ডেথ এবং ইনজিওর্ড সেটা প্রায় জালিয়ানওয়ালাবাগের সঙ্গে কিছুটা কম্প্যারেবল। কাজে এটা একটা খুবই আমাদের ইতিহাসের একটা চরম অন্ধকার যুগ, অন্ধকার সময় চলে গেছে এই হত্যাযজ্ঞটা। কাজে এর বিচার হওয়া অবশ্যই প্রয়োজন। কিন্তু ব্যাপারটা কি যে বিচার করতে হলে যে একটু রেশনাল থাকতে হবে। কারণ অতীতে আমরা দেখেছি যে 15 বছরে জুডিশিয়ারি সেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের অঙ্গুলি হেলনে চলতো। বাট এক্সিকিউটিভ ব্রাঞ্চ চাচ্ছে সেটাই তারা করতো। এখনো যদি সেটারই একদম কমপ্লিট রিপিট হয়ে যায়, সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। সত্যিকার অপরাধী যারা, তাদেরকে বিচার করা উচিত। আমি যেমন একটা এক্সাম্পল দেবো, যেমন ধরেন খুন কেসে আসামি করেছে সাইমা ওয়াজেদ পুতুলকে। আচ্ছা, তাহলে আমরা যারা বাইরে থেকে দেখছি, আমরা কি দেখছি যে উনি তো দিল্লিতে কাজ করছেন। হ্যাঁ, কিছুদিন হয়তো উনি মায়ের এখানে বেড়াতে আসছিলেন, কিন্তু উনি কি এই খুন কেসের সঙ্গে জড়িত? যে কেসটা দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি দ্যাট ইজ এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আলটিমেটলি প্রমাণ হবে যে কে করেছে কে করে নাই। কিন্তু এই যে অতি উৎসাহীদের যে দল, হ্যাঁ, হয়তো কোনো লয়ার আছে, হ্যাঁ, যাদের মনে অনেক দুঃখ কষ্ট আছে, হ্যাঁ, তারা একটু ভেঞ্জেন্সফুল হচ্ছে। এতে কিন্তু বিচার ব্যবস্থাটাকে যেটা ন্যায্য হওয়ার দরকার তা থেকে কিন্তু একটু কম্প্রোমাইজড হয়ে যায়। এ ব্যাপারে আমি মনে করব যে খুবই সাবধান হওয়া উচিত। এবং আমি আর একটা কথা বলবো, এর আগেও আপনাদেরকে বলছিলাম যে এই যে গভর্নমেন্ট, এটা যদি আমি বলি এটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলি, হ্যাঁ, সেটা কিন্তু ঠিক নয়। কারণ কনস্টিটিউশনে কোথাও ইন্টারিম গভর্নমেন্ট নেই। কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে যদি এটাই আমি করতে যাই, তাহলে হোয়াই নট আই কনসিডার দিস অ্যাজ এ রেভলিউশন, বিপ্লব। এবং তখন আমি ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করে এটাকে বলবো যে বিপ্লবী সরকার সে তার কাজ করবে। তাহলে কিভাবে চলবে? আমি যেমন এই কেসের ব্যাপারে আমি আপনাকে একটা উল্লেখ করব। এই কনস্টিটিউশনের মধ্যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর পরিবারে কিন্তু সেফটি নেট করা আছে, তাদের সিকিউরিটি, এবং সিকিউরিটি তাদের বংশধরদের নাম্বার ওখানে আছে যে কারা কারা পাবে। এবং তারা নিজেদের ইচ্ছা মতো তারা যেটা ইচ্ছা করে, যেমন ধরুন কেউ হয়তো আমেরিকাতে সিটিজেন, কেউ হয়তো ফিনল্যান্ডের সিটিজেন, কেউ, এগুলো কিন্তু তার আত্মীয় স্বজন রয়েছে, ইংল্যান্ডের সিটিজেনশিপ,
সেখানে তাদেরকে ইচ্ছা মতো ওখানে সিকিউরিটি দিতে হবে। এটা একটা বিরাট ব্যয়ভার এবং এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে খুব কম আমরা দেখেছি। কাজে এই যে এইটাও কিন্তু আছে, হ্যাঁ। কাজে এই কনস্টিটিউশনকে আমি যদি রেশনালাইজ করার চেষ্টা করে এর প্রতিটি প্রভিশনকে ফলো করার চেষ্টা করি, সেটা হবে বাতুলতা। কাজে আমার মতে যে এই গঠনতন্ত্রের কতগুলো প্রভিশনসকে বিপ্লবী সরকার স্থগিত করে দেওয়া অথবা ক্যান্সেল করে দেওয়া, আর কতগুলো প্রভিশনসকে রাখা তার কারণ টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তা আপনার তো কিছু রক্ষা কবচ দরকার, সেটা গাইডেন্সের জন্য কিছু রাখতে হবে। যেমন হাউ টু রান দ্য ডিস্ট্রিক্ট, শহর, সেখানে কার কি আছে, এগুলোকেই রাখতে হবে। আমার ইমিডিয়েট এই বিপ্লবী সরকারের আমার প্রথম রিকোয়েস্ট হলো যে পিছনে গোখরা সাপ রেখে, আপনি যদি পেছনে আপনার একটা বিরাট গোখরা সাপ রয়েছে, হ্যাঁ, কিন্তু গোখরা সাপটা একটু মাথাটাকে নুয়ে আছে, ওই ভুজঙ্গ, আর আপনি সামনে খুব কাজ করার চেষ্টা করছেন, ওই সাপ কিন্তু ফনা ধরে এসে আপনাকে কিন্তু ঠোকর মারতে পারে, ইউ উইল বি ডেড। যে জন্য আমার অনুরোধ হলো চুপ্পু নামে যে ভদ্রলোক আছেন ওখানে, আপনার শাহাবুদ্দিন আপনি কি তাকে গোখরা সাপ বলছিলেন? হ্যাঁ, আমি তাকেই গোখরা সাপ বলছি, এবং তাকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত। এবং যখনই মানে কনভিন্সড, মানে এই ব্যাপারে কোনো থাকা উচিত, মানে যে দোদুল্যমানতা থাকা উচিত না। একটা বিপ্লবী সরকারের রেজলিউশন নিতে হবে, ওই চুপ্পুকে ইমিডিয়েটলি বরখাস্ত করে সে কোন কোন কাজে অন্যায় করেছে তাকে বিচারের আওতায় এনে এই বিপ্লবী সরকার গঠন করতে হবে ইমিডিয়েটলি। এবং সেটা হয়তো হতে পারে যে ইউনূস হয়তো কুড বি এ প্রেসিডেন্ট বাট উইথ এ লট অফ পাওয়ার ইন হিজ হ্যান্ড, এটা উনি করতে পারেন। এভাবে করে যদি এটাকে ঢেলে সাজিয়ে, মানে ওই প্রভিশনস কতগুলোকে বন্ধ করে দেওয়া, যেমন বঙ্গবন্ধুর পরিবারের যে সেফটি দেওয়া, আপনি চিন্তা করে দেখুন, এই সেফটি দিলে পরে আপনি এদের নামে কেস হচ্ছে, আপনি কিভাবে তাদেরকে দেশে আনবেন? মানে যেটা ভারতের সঙ্গে যে আমাদের যে মানে আমরা সেই বিষয়টাতে আসবো। আমরা একটু সৈয়দ মোহাম্মদুল্লাহর এই বিষয়ে মন্তব্য শুনে আসতে চাই যে নির্বিচারে গণহারে হত্যা হয়েছে, গণহারে এখন মামলা হচ্ছে, এবং এর আগে আমরা দেখেছি যে মামলাগুলো রাজনৈতিক বিবেচনা হতো, পরবর্তীতে কিন্তু সরকার পরিবর্তন হলে সেগুলো একেবারে রাজনৈতিক বিবেচনায় গণহারে আবার বাতিল করা হয়। তো এই যে মামলা পাল্টা মামলা, হামলা পাল্টা হামলা, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার যে চেষ্টা, সেটা কতটুকু দেখছেন আপনি? বের হওয়ার তো কোনো চেষ্টা আমি দেখছি না। সেই গতানুগতিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। নতুন সরকার আসার সাথে সাথে এটা অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার না। বিপ্লবী সরকার বিপ্লবীদের ছাড়া, ক্যাডার ছাড়া, কমিটেড লোক ছাড়া, এই উচ্চ মধ্য বুর্জোয়া ক্লাসের লোক, এদেরকে দিয়ে যাই হোক বিপ্লবী সরকার হবে না। যাই হোক, সেটা অন্য কথা। আর একটা হচ্ছে যে মামলাগুলো, যেটা পুতুলের কথা উনি বললেন, সায়মা ওয়াজেদ, মানে পুরো জিনিসটা তারা নিজেরাই হাস্যকর করে দিচ্ছে। মানে যে সে দেশেই থাকে না, দেশে থাকলেও সেই সমস্ত দেশের পলিটিক্স নিয়ে কিছু কাজ করে না। সে আন্তর্জাতিক জাতিসংঘের একটা চাকরি করে সেই তরুণী, ফলে তার বিরুদ্ধে মামলা দিয়েছে, নিজেরাই খেলো করে ফেলছে। এরা যে ওই বিভিন্ন জায়গায়, কোন একটা গ্রামাঞ্চলে দেখলাম এক হকার, তার হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দিয়েছে। শেখ হাসিনার শাসনামলে যত অপরাধ যত জায়গায় হয়েছে, বা মানে যে কোনো একজনের গ্রামাঞ্চলে, ধরা যাক যুক্তরাষ্ট্রে ওই যে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড হল, সেই জন্য কি আমরা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে বা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ফ্লয়েডের জন্য মামলা করব? এই দেশে উন্নত দেশ, আইনের শাসন, যেখানে প্রশ্ন নেই এই দেশে, এটা একটা সিলি পুরো জিনিসটা। এটা একটা হচ্ছে বাংলাদেশের একজন গোলাম মোল্লা রনি নামে, তার একটা তিনি অনবরত একটার পর একটা টক শো দিচ্ছেন। তার একটা টক শোতে, লেটেস্ট টক শোতে আজকে দেখলাম তিনি নিজে বলছেন যে মানে বিএনপির লোকরা দেশব্যাপী লুটতরাজ এবং চাঁদাবাজি ব্যাপক হারে শুরু করে দিয়েছে। এই একটা, পরে আবার একটুখানি সংশোধন করে বলছেন তবে এর সাথে দলের নেতাদের কোনো যোগাযোগ আছে নেই। কিন্তু ওই কথা উনি থেকে সরে আসলেন না, ওরা শুরু করে এই একটা। আরেক পর্যায়ে তিনি বললেন মানে জামাত সমস্ত বিভিন্ন জায়গায় প্রশাসন দখল করে ফেলেছে, তাদের লোক বসিয়ে দিয়েছে। তো ঘটনাটা কি হচ্ছে? ডাক্তার ইউনূস
ডক্টর আর ডাক্তার একই জিনিস, বাংলা ইংরেজিতে দুটাকেই ডক্টর। ডাক্তার সাহেব তো আপনার বিএনপিও করেন না, জামাত ইসলামী করেন না, ওনার তো কোনো ক্যাডার নেই। তো যারা বসেছে তারা তো অন্য ধরনের এজেন্ডা নিয়ে তারা তাদের লোক বসিয়ে দিয়েছে। আর এই যে হোলসেল তিনি বিভিন্ন জায়গায় সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনে ধরা যাক নির্বাচিত লোকদেরকে সরিয়ে দেওয়া হলো, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, যাদের নাম বলা হচ্ছে সরিয়ে দেওয়া হয়েছে, উপজেলার চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সবই তো আওয়ামী লীগের লোকেরা এই মানে মানে নির্বাচন, ভুয়া নির্বাচন এগুলা করে বসিয়ে দিয়েছে। যাক, যাদেরকে সরিয়ে দিয়েছে অনেকে হয়তো এদেরকে মেরেও ফেলা হয়েছে, অনেককে হয়তো জেলে নিয়ে গেছে, এটা একটা হতে পারে। সরিয়ে দেওয়ার পরে এখন সেখানে আবার সমস্ত সরকারি কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারী তো অনেককে হোলসেল সেটাও পাইকারি হারে চেঞ্জ করছে। যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তারা তাহলে এক প্রশাসনটাকে চালাচ্ছে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ না। ওই যে বিপ্লবী সরকারের কথা প্রফেসর সাহেব বললেন, সেটা তো কন্ডিশনটাই ডাজন্ট এক্সিস্ট। ফলে কি হচ্ছে, আমলাতান্ত্রিক একটা ব্যাপার, পুরো দেশে আমলাতন্ত্র চালু হচ্ছে। আর এই যে আন্দোলনটা, এই আন্দোলনে ডক্টর ইউনূসের সম্পর্কে এখন নানা কথা শোনা যাচ্ছে। একটা কথা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের মূল স্থপতি শেখ মুজিবুর রহমান, এই সম্পর্কে কেউ যদি প্রকাশ্যে এটাকে চ্যালেঞ্জ করেন, আমি জানি না কেউ করেন কিনা। তার বাড়িতে যে জঘন্য কাণ্ড হয়েছে, বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধের যে সূতিকাগার যেটাকে বলা হয় মুজিবনগর সহ বিভিন্ন জায়গায়, শিল্পাচার্য জয়নুল আবেদিন, এই তাদের ছবি, তাদের ভাস্কর্য সব যে পাইকারি ভাবে ধ্বংস করে দেওয়া, নানা পরিস্থিতি হচ্ছে আসলে সরকারের নিয়ন্ত্রণ আছে কিনা, যেহেতু অনুমোদন না, কিন্তু বাহিনীর কেউ ছিলেন না, এরপরেও হয়েছে। কিন্তু তখন এদের পক্ষ থেকে ডাক্তার সাহেব, ডক্টর সাহেব অথবা তার পুরো এই গ্রুপের ভিতর থেকে একটা সিঙ্গেল বক্তব্য শুনেছেন যে এই ভাস্কর্যগুলা, ওই স্থাপনাগুলা ধ্বংস করা, আক্রমণ করা অন্যায় হয়েছে, এটা শুনেছেন? এটা একটা বক্তব্য আসেনি। বাংলাদেশ রাষ্ট্রের স্থপতির মৃত্যু দিনে রাষ্ট্রের কোন নেতার পক্ষ থেকে ওনার ওখানে ধ্বংসলীলারও কোনো বক্তব্য আসেনি, এবং একটা বাণী পর্যন্ত আসেনি। ফলে তাদের একটা মানে সংশ্লেষ, কোন দিকে তাদের অনুভূতি ইত্যাদি। ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী একটা বিরাট ইমেজ আছে, কিন্তু আমি একটা কথা আপনাকে বলি, তার এই পুরো ইমেজ বিশ্বব্যাপী, এত লোক নোবেল প্রাইজ পেয়েছেন, ডক্টর ইউনূস ছাড়া আর কোনো নোবেল প্রাইজ ওয়ালার নিজস্ব পাবলিসিটি অর্গান এই সিস্টেম নেই। কেমন এই আর কারণে, এবং পৃথিবীতে এত জায়গায় এত মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, কখনো এই যে একজন শান্তিতে নোবেল বিজয়ী সুচি, তাকে অ্যারেস্ট করে রেখেছে সামরিক জান্তা, সেই ব্যাপারে ডক্টর ইউনূস কিছু বলেছেন? তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা বলুন, কিন্তু তাকে তো অন্যায়ভাবে তার সরকারকে উৎখাত করে সেখানে এটা করেছে। তিনি 2016 সালে আমরা দেখেছিলাম যে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন হচ্ছিল, সেই বিষয়টা নিয়ে তখন মিয়ানমারের স্টেটমেন্ট দিয়েছিলেন। আমি যে একজনকে যে একটা ইলিগালি মানে সরকার উৎখাত করে সেখানে একটা সামরিক শাসন আমাদের প্রতিবেশী, তো সেটার উপরে বলে আমরা তাই নিয়ে এটা করছেন। তো তার এই যে সিস্টেম গুলা, এখন তার উপরে যে শেখ হাসিনা বলে হেনস্থা হয়েছে, অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, সেই কারণে তিনি যদি রাগ পোষণ করে তার অ্যাডমিনিস্ট্রেশন চালান, এবং আমরা সেটা যদি দেখে মাত্র 12 দিন সময় হয়েছে, আরো সামনে দেখার সুযোগ আমরা পাবো আসলে কোন দিকে যাচ্ছেন। কারণ লেট মি ফিনিশ দিস সেন্টেন্স। এট দি এন্ড অফ দি, এই সময়ে তার যে ভূমিকা, এইটা শেষ পর্যন্ত এট দি এন্ড অফ দি ডে এটা তার আজীবনের সমস্ত কিছুর উপরে ইম্প্যাক্ট করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।